আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীগুলোর কাছে এখন এক আতঙ্কের নাম পাকিস্তানি তালেবান নামে পরিচিত সশস্ত্র গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি। টিটিপির আস্তানায় চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি থেকে নিখোঁজ একজন ওয়ারেন্ট অফিসারের সন্ধান পাওয়ার পর থেকে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এমন তথ্যের পর বিমান বাহিনীর ভেতরে উগ্রবাদী সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে গিয়ে শুধু বিমানেই নয়, সেনা, নৌ এবং সবশেষ পুলিশ বাহিনীতেও টিটিপির সাথে জড়িত আছে এমন সন্দেহভাজন সদস্যের খোঁজ পেয়েছে সংশ্লিষ্ট বাহিনীগুলোর গোয়েন্দারা। আর তাতে বাহিনীগুলোতে শুরু হয়েছে শুদ্ধি অভিযান। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বাহিনীগুলোতে টিটিপির সাথে সংশ্লিষ্ট আছেন এমন 40 থেকে 50 জন সন্দেহভাজনের বিরুদ্ধে প্রাথমিকভাবে তদন্ত চলছে। তবে বাহিনীগুলোতে অভিযান চালালেও তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপির জন্য যেসব বেসামরিক নাগরিক বাংলাদেশ থেকে সদস্য সংগ্রহ করত তারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে, আর তাতে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা। সে কারণে দেশের 8টি বিমানবন্দর সহ প্রায় সবগুলো কি পয়েন্ট ইনস্টলেশন বা কেপিআই স্থাপনার নিরাপত্তা জোরদারে উচ্চ মাত্রার সতর্কতা জারি করা হয়েছে। পুলিশের বিশেষ শাখার একাধিক সূত্র নিশ্চিত করেছে 4 ক্যাটাগরির কেপিআই স্থাপনার মধ্যে প্রথম 2 ধরনের স্থাপনাগুলোতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জারি করার নির্দেশ এসেছে। প্রশ্ন হলো, এমন সতর্কতা জারি আর জঙ্গি হামলা কিংবা জঙ্গিদের তৎপরতা হঠাৎ করে দেখা যাচ্ছে কেন? বিএনপি সরকার ক্ষমতায় আসার 2 মাসের মধ্যে কি এমন হলো যে জঙ্গিদের তৎপরতা বেড়েছে বলা হচ্ছে? পুলিশ ও একাধিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বলছেন দেশের প্রায় সবগুলো বাহিনীতে জঙ্গিদের এমন তৎপরতা হঠাৎ করে বাড়েনি, বরং বিগত অন্তর্বর্তী সরকারকে গত বছরের জুলাই মাসে একটি বিদেশি দেশের রাষ্ট্রদূত বিশেষভাবে সতর্ক করার পরও ইউনূস সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এখন প্রশ্ন উঠেছে, ইউনূসের উপদেষ্টা পরিষদের যেসব প্রভাবশালী সদস্য এই জঙ্গিদের মদত দিত তাদেরকে কি আইনের আওতায় আনা হবে, নাকি তারা রাঘব বল বলে ধরাছোঁয়ার বাইরে থেকে যাবেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি হলো একটি দেওবন্দি জিহাদি জঙ্গি গোষ্ঠী। তারা পাকিস্তানি তালেবান নামেও পরিচিত। এটি মূলত আফগান পাকিস্তান সীমান্তের 2 পাশে সক্রিয়। 2007 সালের ডিসেম্বরে বায়তুল্লাহ মেহসুদের নেতৃত্বে পাকিস্তানের ফেডারেল শাসিত উপজাতি এলাকার বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে একত্র করে টিটিপি গঠিত হয়। আল কায়দা জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানি সামরিক অভিযানের প্রতিক্রিয়া হিসেবে এর জন্ম। মার্কিন ড্রোন হামলায় বেশ কয়েকজন বড় নেতার মৃত্যুর পর গোষ্ঠীটি একসময় দুর্বল হয়ে যায়। তবে বর্তমান নেতা নূর ওয়ালি মেহসুদের নেতৃত্বে 2020 সাল থেকে তারা আবার ঐক্যবদ্ধ হতে শুরু করে। এর ফলে জামাতুল আহরার মতো দলগুলো পুনরায় টিটিপিতে যোগ দেয়, যা তাদের শক্তি ও হামলার সক্ষমতা বাড়িয়ে তোলে। 2021 সালের আগস্টে আফগানিস্তানের তালেবান সরকার ক্ষমতায় ফিরে আসার পর টিটিপি আরও শক্তিশালী হয়। পরে তালেবান সরকার পাকিস্তান ও টিটিপির মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করে। এর মাধ্যমে একটি স্বল্পস্থায়ী যুদ্ধবিরতি হয় এবং টিটিপির বন্দীরা পাকিস্তান থেকে মুক্তি পান। তবে 2021 সালের ডিসেম্বরে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর টিটিপি আফগানিস্তান থেকে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর উপর হামলা বাড়িয়ে দেয়। টিটিপির হয়ে যুদ্ধ করতে বাংলাদেশিরা আফগানিস্তান ও পাকিস্তানে যায় এমন তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। 2025 সালের 27 এপ্রিল উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর বোমা হামলায় টিটিপির 54 জন সদস্যের সঙ্গে আহমেদ জোবায়ের নামের এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাকিস্তানি গণমাধ্যমে প্রকাশিত হয়। 2025 সালে অন্তত 4 জন বাংলাদেশি পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন। এসব ঘটনার পর পাকিস্তানের টিটিপির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত বছর জুলাই মাসে বাংলাদেশে অন্তত 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজন ছিলেন শামীম মাহফুজ, যিনি জঙ্গি তৎপরতার অভিযোগে আওয়ামী লীগ আমলে 3 বার গ্রেপ্তার হয়েছিলেন। শামীম মাহফুজের নেতৃত্বে টিটিপির জন্য সংগ্রহ করা এসব সদস্য ইউনূস সরকারের আমলে বাংলাদেশের ঢাকার মার্কিন দূতাবাসে হামলার হুমকিও দিয়েছিল। তখন মার্কিন দূতাবাসের চার্জ d'affaires ট্রেসিয়ান জ্যাকবসন ছিলেন ছুটিতে। সেখানে তখনকার ভারপ্রাপ্ত দূত মেগান বোল্টেন গত বছরের 10 জুলাই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে বৈঠক করে এদের গ্রেপ্তার করতে বলেন। মজার ব্যাপার হলো, জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে মালয়েশিয়া থেকে 3 বাংলাদেশিকে ফেরত পাঠানোর পরও গত বছরের 6 জুলাই জাহাঙ্গীর আলম চৌধুরী বীর দর্পে বলেছিলেন,
বাংলাদেশে কোনো জঙ্গি নেই। কিন্তু ঠিক তার 4 দিনের মধ্যে মেরিন বোল্ডিনের সাথে বৈঠকের পর সুর উল্টে গিয়েছিল ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টার। ওই দিন জঙ্গি থাকার কথা স্বীকার করে নিয়ে ঢাকার বারিধারা ডিপ্লোম্যাটিক এরিয়ার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়। নিয়মিত নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সেখানে কোস্টগার্ডও মোতায়েন করা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টার বিরোধিতা সত্ত্বেও 15 জুলাই শামীম মাহফুজকে গ্রেপ্তার করে পুলিশ। তারপরও বাংলাদেশে টিটিপির তৎপরতা থেমে থাকেনি, যে কারণে ছুটি থেকে ফিরে ট্রেসিয়ান জ্যাকবসন 28 জুলাই মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে বিষয়টি নিয়ে উদ্বেগ জানান। ওই বৈঠকে ট্রেসিয়ান জ্যাকবসন 2025 সালের 22 এপ্রিল আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে জঙ্গিবাদের সাথে জড়িত থাকার অভিযোগ আছে এমন কয়েকজনের বৈঠকের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছিলেন। পুলিশের বিশেষ শাখার সূত্রগুলো বলছে, বিভিন্ন সংস্থার পক্ষ থেকে জঙ্গি তৎপরতা বাড়ার ব্যাপারে ইউনূস সরকারের শীর্ষ মহলকে বারবার সতর্ক করলেও অন্তর্বর্তী সরকার তখন ছিল চুপ। উল্টো যেসব পুলিশ কর্মকর্তা তদন্ত করতে চাইতো তাদেরকে রিমোট এলাকায় ট্রান্সফার করা হতো। এরই ফাঁকে দেশের আইন শৃঙ্খলা বাহিনীগুলোতে ছড়িয়ে পড়ে টিটিপির সদস্য সংগ্রহ কার্যক্রম। এরই মধ্যে চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি থেকে নিখোঁজ একজন ওয়ারেন্ট অফিসারের সন্ধান পায় বাহিনীর গোয়েন্দারা। চট্টগ্রামের বিএফ জহুরুল হক ঘাঁটিতে কর্মরত ওই ওয়ারেন্ট অফিসার কর্মস্থলে অনুপস্থিত থাকার পর থেকে তদন্ত শুরু হয়। তিনি প্রায় 2 মাস ধরে বিনা ছুটিতে নিখোঁজ ছিলেন। পরবর্তীতে টিটিপির একটি আস্তানা থেকে তাকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। এমন তথ্যের পর বিমান বাহিনীর ভেতরে উগ্রবাদী সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে শুরু করলে বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এ ধরনের ঘটনায় গত 1 সপ্তাহে বিমান বাহিনীর 20 জনের বেশি সদস্যকে আটক করা হয়েছে। আটক হওয়াদের মধ্যে ওই ওয়ারেন্ট অফিসার ছাড়াও আছেন 2 জন স্কোয়াড্রন লিডার, 10 জন জুনিয়র কমিশনড অফিসার ও বিমান সেনা এবং 1 জন ইমাম। বিএএফ ঘাঁটির এই মসজিদের ইমামকে এই চক্রের মূল নিয়োগকারী হিসেবে সন্দেহে আটক করা হয়েছে। এই ঘটনার পর বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে সমন্বিত অভিযান চালানো হচ্ছে। বাহিনীর ভেতরে গত কয়েক মাস ধরে কোনো নিয়োগ নেটওয়ার্ক সক্রিয় ছিল কিনা তদন্তকারীরা তা খতিয়ে দেখছেন। এছাড়া কোনো স্পর্শকাতর তথ্য পাচার হয়েছে কিনা এবং বাংলাদেশ থেকে নিয়োগকৃত ব্যক্তিদের বিদেশে জঙ্গি কার্যকলাপে পাঠানো হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে সেনাবাহিনীর এক চাকরিচ্যুত সদস্যকেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। নৌবাহিনীতেও কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে তদন্ত চলছে। পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধেও একই অভিযোগ পেয়েছে। ওই কনস্টেবলকে বাহিনীর পক্ষ থেকে আইসোলেটেড করে রাখা হয়েছে। অভিযুক্ত সেলফোন ফরেনসিক পরীক্ষার মাধ্যমে আরো কোনো পুলিশ সদস্য বা অন্য কেউ এই সশস্ত্র চরমপন্থী সংগঠনের সঙ্গে জড়িয়েছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। জানা গেছে, বিশেষ করে দীর্ঘদিন যেসব কর্মকর্তার সঙ্গে তিনি দায়িত্ব পালন করেছেন তাদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ। অভিযুক্ত কনস্টেবল সবশেষ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আহমেদ মহিদের দেহরক্ষী হিসেবে দায়িত্বরত ছিলেন। অভিযুক্ত শাকিল সে সময় দায়িত্ব পালনের অংশ হিসেবে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে উপস্থিত ছিলেন। এর মধ্যে বিমান বাহিনীর তদন্তে উঠে আসে এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন এমন অন্তত 6 জন ওয়ারেন্ট অফিসার বর্তমানে দেশের বাইরে রয়েছেন। ধারণা করা হচ্ছে তারা তুরস্ক, পাকিস্তান, নিউজিল্যান্ড ও পর্তুগালে পালিয়ে গেছেন। এটি তদন্ত প্রক্রিয়াকে আরো জটিল করে তুলেছে এবং ঘটনার একটি আন্তর্জাতিক যোগসূত্র তৈরি করেছে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, কক্সবাজার উখিয়া এলাকায় একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনার চেষ্টার ইঙ্গিত পাওয়ার পর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলোর সামরিক বাহিনীর স্পর্শকাতর তথ্য ফাঁসের মতো ঝুঁকির বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে। অবস্থা বেগতিক হয়ে যাওয়ায় বিষয়টি ভাবিয়ে তুলে সরকারকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এখন নড়ে চড়ে বসেছে। পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে সর্বোচ্চ সতর্কতায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। গত 23 এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ সামির কাছ থেকে পাওয়া তথ্যে হামলার আতঙ্ক ছড়িয়ে পড়ে। জাতীয় সংসদ ভবন সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন হামলা চালাতে পারে এমন আশঙ্কায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়। চিঠিতে সম্ভাব্য হামলাকারী হিসেবে 2 সেনা সদস্যের কথা তুলে ধরা হয়। তবে দ্য ডিসেন্টার এক খবরে বলা হয়েছে, এদের মধ্যে রাহেদ হোসেন মাহেদ সেনা সদস্য হলো, রাকিব সেনা সদস্য নন।
পুলিশের বিশেষ শাখার সূত্রগুলো বলছে জঙ্গি হামলার আশঙ্কা প্রথম দিকে সিরিয়াসলি নেওয়া হয়নি, কিন্তু পরবর্তী তদন্তে প্রায় সবগুলো বাহিনীতে জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্টদের তথ্য উঠে আসলে নড়েচড়ে বসে সরকার। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে বিশেষ সতর্ক বার্তা পাঠাতে বাধ্য হয়। কি পয়েন্ট ইনস্টলেশন বা কেপিআই স্থাপনাগুলো নিরাপত্তা বাড়ানোর বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শক, বাংলাদেশের নিরাপত্তার গুরুত্ব অনুযায়ী 1A, 1B, 2 এবং 3 এই 4টি ক্যাটাগরিতে কেপিআই স্থাপনাগুলোকে ভাগ করা হয়। এর মধ্যে ক্যাটাগরি 1A ভুক্ত প্রতিষ্ঠানগুলোতে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা প্রদান করা হয়। এগুলো হলো বঙ্গভবন, গণভবন, জাতীয় সংসদ ভবন, সচিবালয়, সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও বাংলাদেশ ব্যাংক। দ্বিতীয় ক্যাটাগরির স্থাপনাগুলো হলো চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর, প্রধান বিমানবন্দর সমূহ, পেট্রোবাংলা ও বাখরাবাদ গ্যাস ফিল্ড, দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এবং বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো। 27 এপ্রিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মুস্তফা মাহমুদ সিদ্দিক সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বলেছেন, পুলিশ সদর দপ্তরের চিঠির পর দেশের 8টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরগুলো সবসময় কঠোর নিরাপত্তা বলায় থাকে। এরপরও পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার পর নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে। পুলিশের বিশেষ শাখার কর্মকর্তারা বলেছেন, ক্যাটাগরি 1 ও 2 সবগুলো কেপিআই ভুক্ত প্রতিষ্ঠানে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্ন উঠেছে, দেশে হঠাৎ করে যেহেতু জঙ্গি তৎপরতা বাড়েনি এবং এটি আগে থেকেই ছিল, সেখানে অন্তর্বর্তী সরকার আমলে যারা এর পৃষ্ঠপোষক ছিল তাদের কি আইনের আওতায় আনা হবে? দেশের সরকারি দল বিএনপি এবং বিরোধী দল জামাত, তাদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে এবং এই যুদ্ধ মন এবং মস্তিষ্ক দুটাকেই রীতিমতো বিষাক্ত করে তুলেছে। তা আমরা বুঝতে পারছি তাদের যে অঙ্গ সংগঠন ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে যে উত্তেজনা, সেই উত্তেজনার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমিরে জামাত জনাব শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান, তারা দুজনেই সংসদে যে আচরণ করছেন এটি মূলত ফরমাল। একজন আরেকজনের সঙ্গে ভাব বিনিময় করছেন, সালাম বিনিময় করছেন এবং মুখোমুখি কথা বলতে গিয়ে অথবা সংসদে ভাষণ দিতে গিয়ে তারা প্রাণান্ত চেষ্টা করছেন মূলত পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক রক্ষা করার জন্য। কিন্তু তাদের এই যে ব্যবহার বা মন মানসিকতা, এটার সঙ্গে আসলে তাদের চিন্তার কতটুকু মিল আছে এটি নিয়ে দেশবাসী কিন্তু যথেষ্ট সন্দেহ রয়ে গেছে। এর কারণ হলো বিএনপি এবং জামাতের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা যে অভিযোগগুলো করছেন একে অপরের বিরুদ্ধে, সেই অভিযোগগুলো হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এক পক্ষ অন্য পক্ষকে দায়ী করছেন যে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আসছে এবং লন্ডনে যে বৈঠক হয়েছে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, সেখানে মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের মাস্টার প্ল্যান, আমেরিকার ডিপ স্টেটের গ্রিন সিগন্যাল, তারপর দিল্লির গ্রিন সিগন্যাল, এইগুলো সব একত্র করে আওয়ামী লীগের যে ভোট ব্যাংকগুলো রয়েছে সেগুলো আওয়ামী লীগের সভানেত্রী, দিল্লির অজিত দোভাল, এদের সকলের গ্রিন সিগন্যাল নিয়ে হিন্দু ভোট এবং আওয়ামী লীগের ভোট একচেটিয়াভাবে বিএনপিকে দেওয়া হয়েছে জিতিয়ে আনার জন্য। অর্থাৎ ভোটের মাঠে একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, ফলাফল ঘোষণার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে সন্দেহ করা হয়, আরও অনেক কিছু। অন্যদিকে সরকারি দল বলার চেষ্টা করছে যে নর্মালি এরা তো আসলে 10-12টা বেশি সিট পাওয়ার কথা না, জামাতের যারা লোকজন রয়েছে কে পাবে, এরাও আসলে ইঞ্জিনিয়ারিং করে এসেছে। এবং এই সকল যে পারস্পরিক বিদ্বেষ, এই বিদ্বেষের মধ্যে অনেক কিছুতেই রীতিমতো ঘৃণা ছড়িয়ে পড়ছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নির্বাচনী এলাকাতে। বিশেষ করে একজন সংসদ সদস্য, তিনি বেদমভাবে মার খেয়েছেন, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তিনি সংসদে এসে প্রাণের যাকে বলা হয়
জীবনের নিরাপত্তা তিনি চেয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি যদি দৌড়ে মসজিদের ভিতরে না পালাতেন তাহলে হয়তো তাকে মেরেই ফেলা হতো। একজন সংসদ সদস্য জামাতের এই যে এমপিদের গায়ে হাত তোলার অভ্যাস শুরু হলো, এটা আমাদের দেশে কিন্তু আগে হয়নি। আগে এমপিদের যতটা লাঞ্ছনা গঞ্জনা, এটারও সাধারণত অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব সংঘাত এই কারণেই হতো। কিন্তু এইবার দেখা গেল যে প্রতিপক্ষ সরাসরি এমপিকে আক্রমণ করছে। তাহলে যারা মন্ত্রী আছেন, এমনকি প্রধানমন্ত্রী আছেন, তারাও আগামীতে মান সম্মান নিয়ে সমাজে চলতে পারবেন, ওই জিনিসটি নষ্ট হয়ে গেছে। এবং এটা ইউনূস জমানার একটা ধারাবাহিকতা। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পর যে মব, সেই মবতন্ত্রে কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, কে শিক্ষামন্ত্রী, কে শিক্ষা উপদেষ্টা, কে আইন উপদেষ্টা, ডাজ নট ম্যাটার। কে পুলিশের আইজি, কে সেনাবাহিনী প্রধান, ডাজ নট ম্যাটার। আওয়ামী লীগ জমানাতে কে প্রধানমন্ত্রী, কে কোন মন্ত্রী ছিল, ব্যাপার নয়। সবাইকে ডিম মারো, লাথি মারো, হ্যান্ডকাপ পরো, আর পিঠ মোড়া করে বেঁধে তাদেরকে প্রিজন ভ্যানে করে আনো, আর প্রিজন ভ্যান থেকে নামাও এবং সবাইকে হেলমেট পরে সেই কোর্ট কাছারিতে হাজির করো। এই যে একটা নির্মমতা, রাজনীতিবিদদেরকে ছোট করার, হেয় করার যে একটা প্রবণতা, এই প্রবণতা কিন্তু এখনো থেমে থাকেনি, বরং এগুলো আরো বেড়ে গেছে। সরকারের যে হানিমুন পিরিয়ড, সেই হানিমুন পিরিয়ডে 6 মাস হিসেবে ধরে নেওয়া হয়েছিল যে 6 মাস সরকারের হানিমুন পিরিয়ড যাবে, কিন্তু 2 মাসের মাথাতেই সরকারের ভিতরে এক ধরনের আতঙ্ক তৈরি হয়ে গেছে। আর বিরোধী দল যারা আছে তারা কোন অবস্থাতেই 6 মাস পর্যন্ত তারা অপেক্ষা করতে পারছে না। তারা পারে তো আজকেই সরকারকে টেনে হিঁচড়ে নামায়। আর এর সঙ্গে আওয়ামী লীগ বা তাদের সহযোগী যে সকল দল, নেতাকর্মী, দেশি বিদেশি চক্র, তারা তো একেবারে ওত পেতে বসে আছে যে কখন বিএনপি ফাঁদে পড়বে, কখন জামাতে ফাঁদে পড়বে। তারা আসলে এখানে যে তৃতীয় যে শক্তিটি আওয়ামী লীগের নেতৃত্বে, তৃতীয় শক্তিটি ফাঁদ পেতে বসে আছে। এবং তারা যে আসলে এখানে বিএনপি এবং জামাত দুজনের সঙ্গে খেলবে, অথবা একজনকে দিয়ে আরেকজনের বিরুদ্ধে খেলবে, একজন দ্বারা আরেকজনকে লেলিয়ে দিবে। যেমন দেখা গেল নির্বাচনের যে সময়, তখন আওয়ামী লীগের মনে হয়েছে যে জামাত ক্ষমতায় যেন না আসতে পারে, বিএনপিকে ক্ষমতা আনতে হবে। কিন্তু এখন তারা মনে করছে যে এটা তাদের একটা ভুল সিদ্ধান্ত হয়েছে। এবং স্বয়ং শেখ হাসিনা তার ভাষণে তিনি নানা রকম নেতিবাচক কথা বলেছেন, অথচ ভোটের সময় মোরালেস দিল্লি থেকে, কলকাতা থেকে, লন্ডন থেকে যে আওয়ামী লীগের সূত্রগুলো রয়েছে, তার সঙ্গে সঙ্গে তাদের যে সকল ডিপ্লোম্যাটিক চ্যানেল রয়েছে, সব জায়গা থেকেই বিএনপিকে ভোট দেওয়ার ব্যাপারে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল, যেটি এখন বুমেরাং হয়ে গেছে। এবং তারা বলছে যে না, বিএনপি আসলে আমরা যে ভোট দিয়েছি এটা ভুল করেছি, বিএনপি আমাদের জন্য কিছু করছে না, করবেও না। তো কাজেই তারা বিএনপিকে বিপদে ফেলবে, এটা স্বাভাবিক। এবং সেই বিপদে ফেলার জন্য তাদের প্রথম পছন্দ হবে জামাতকে শক্তিশালী করা, জামাতকে ইনফ্লুয়েন্স করা, অথবা বিএনপির ঘাড়ের উপর ভর করে জামাতকে উত্তেজিত করা এবং জামাতকে পথে ঘাটে অপমান করা। যেমন দেখা গেল যে যেহেতু ভোটের মাঠে একটা সমীকরণ হয়েছে এবং তারা অনেকেই এখন বিএনপির সঙ্গে মিশে গেছে, আওয়ামী লীগের লোকজন, জামাত এখন উল্টো এদেরকে গুপ্ত বলছে, আওয়ামী লীগের লোকদেরকে গুপ্ত বলছে এবং বিএনপি লোকদেরকে গুপ্ত বলছে। এবং এটা নিয়ে যখন বাহাস চলছে, তখন এই বাহাসের একটা ক্ষেত্রে দেখা গেল যে জামাতের কোনো শীর্ষ একজন নেতাকে এখানে আক্রমণ করা হলো, পিছনে ইন্ধন দিল আওয়ামী লীগের লোকজন, সামনে ফেজে চলে আসলো, একটা সাজানো নাটক হয়ে গেল। এবং সেখানে দেখা গেল যে বিএনপি যারা নেতাকর্মী, তারা সেই ফাঁদে পা দিয়ে একটা অকারেন্স ঘটিয়ে ফেললো। এবং এটা নিয়ে যখন একটার পর একটা অকারেন্স ঘটতে থাকবে, ঘটতে থাকার পর জামাতের যে রেজিমেন্টাল ফোর্স, শিবিরের যে রেজিমেন্টাল ফোর্স, তাদের অর্থ আছে এবং গত 18 মাসে বা ইউনূস সাহেবের জমানাতে তারা যে শক্তিমত্তা অর্জন করেছে, আত্মবিশ্বাস অর্জন করেছে, রাষ্ট্র পরিচালনার কৌশলগুলো রপ্ত করেছে, এবং তারা তাদের যে বিভিন্ন লোকজন প্রশাসনের অতি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যেভাবে তারা সেট আপ করে ফেলেছে, এবং রাজনৈতিক সমীকরণে তারা অনেক মানুষকে, দেশি এবং বিদেশি অনেক পক্ষকে নিজেদের কাছাকাছি আনতে পেরেছে। সাহিত্যিক, সাংবাদিক থেকে শুরু করে অন্য যে সকল মানুষ
কখনো জামাতের দিকে ফিরে তাকাতেন না, তারাও এখন জামাতের সঙ্গে একই মঞ্চে তারা বসেন। তো এই যে অবস্থা চলতেছে, সেই অবস্থা দিয়ে তারা সহজে ছাড়বেন না, এবং এটা বিএনপি জানে। যদি জিজ্ঞাসা করা হয় যে জামাতের যে প্রস্তুতি ছিল শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করার, সশস্ত্র সংগ্রাম করার, সেখানে তো বিএনপির আসলে এরকম সশস্ত্র সংগ্রাম করার, অগণতান্ত্রিক কোনো কাজ করার, গোপনে কোনো কাজ করার, গেরিলা যুদ্ধ করার এরকম কোনো অভিজ্ঞতাই তাদের ছিল না। তারা রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন করবে, লড়াই করবে, বড় বড় কথা বলবে, পার্লামেন্টে বড় বড় কথা বলে মন্ত্রিত্ব করবে, এটাকেই মনে করে রাজনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য। কিন্তু জামাত তাদের যে লাইন আপ, সেই লাইন আপে জেহাদ করা, সেই লাইন আপে বিপ্লব করা, সেই লাইন আপে খেলাফত প্রতিষ্ঠা করা, সেই লাইন আপে আরো অনেক কিছু করার যে অ্যাম্বিশন, অভিজ্ঞতা, কানেক্টিভিটি, এবং তাদের সামনে অনেকগুলো বাস্তব অভিজ্ঞতা রয়েছে, বাস্তব উদাহরণ রয়েছে। সিরিয়াতে যা হয়েছে, লেবাননে যা হচ্ছে, মিশরে যা হয়েছে বা হচ্ছে, কুর্দিদের মধ্যে যা হচ্ছে, আফগানিস্তানে, ওয়াজিরিস্তানে, পাকিস্তানের বেলুচিস্তানে যা কিছু হচ্ছে, এই সবগুলোই জামাত গভীরভাবে পর্যবেক্ষণ করে, এবং জামাতের যারা কর্মী সমর্থক তারা এই সমস্ত ব্যাপারে একেবারে রীতিমতো পিএইচডি ডিগ্রি হোল্ডার, দে নো এভরিথিং। তো সেই দিক থেকে তাদের যে রেজিমেন্টাল ফোর্স, এর সঙ্গে যদি আগ্নেয়াস্ত্র যুক্ত হয়ে যায়, এর সঙ্গে যদি বিদেশি প্রযুক্তি যুক্ত হয়ে যায়, এক্সপার্টি যুক্ত হয়ে যায়, এখানে অনেক কিছুই হতে পারে। এবং এই কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতি সম্প্রতি বলেছেন জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। তিনি খুব কৌশলে কথাটা বলেছেন, কিন্তু রাজনৈতিকভাবে করেন বা প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে করেন, এটা কোনো অবস্থাতেই মানে জামাতের জন্য সুখকর হবে না। জামাত আবার এটার অনেক উত্তর দিয়েছে। উত্তর দিয়েছিল, জামাত সেটা বুঝতে পারছে যে আমাদেরকে রাজনৈতিকভাবে কিভাবে মোকাবেলা করবে। বিএনপির যে রাজনীতি আর জামাতের রাজনীতি তো আলাদা। জামাতের রাজনীতি যারা মোকাবেলা করতে পারবে তারা চরমোনাই হতে হবে, আট্টশিল্পীর মোস্তফা আমির ফয়সাল হতে হবে, কিংবা ধরুন জামাতকে মোকাবেলা করার জন্য সেই মাঝভান্ডারী নজিবুল হক মাঝভান্ডারী, তাকে যেভাবে শেখ হাসিনা সামনে নিয়ে এসেছিলেন, জামাতকে মোকাবেলা করার জন্য ইনকিলাব, মৌলানা মান্নান, জমিয়তুল মুদাসসিরিনের যে একটা বিশাল 2 লক্ষ 2.5 লক্ষ মাদ্রাসার শিক্ষক আছে, তাদেরকে যেভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাছে টেনে নিয়েছিলেন, প্রমোট করেছিলেন, টাকা দিয়েছিলেন, ফলে কি হতো, জামাতকে তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পেরেছিলেন। বিএনপির সেই আদি জামানাতে, মানে জিয়াউর রহমান সাহেবের জামানাতে এবং আওয়ামী লীগের জামানাতে জামাতকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা গেছে। জামাত 2টা আরবি বললে ওরা 4টা আরবি বলতো, 3টা হাদিস বললে ওরা 6টা হাদিস বলতো, ওরা 4টা বেহেশতের টিকিটের কথা বললে ওরা 400 বেহেশতের টিকিট এনে হাজির করত। এখন এই যে পক্ষগুলো, সেই পক্ষগুলোর মধ্যে ধরুন হেফাজত ইসলাম, তাদের মধ্যে কয়টা গ্রুপ আছে, কওমি লাইনে কয়টা গ্রুপ আছে, তাবলিগে কয়টা গ্রুপ আছে, এবং এইদের সবার সঙ্গে পলিটিক্যালি যে মোটিভেট করে এদের পুরো শক্তিটাকে জামাতের বিরুদ্ধে ব্যবহার করে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করবে, এইরকম লোক বিএনপিতে একজনও নেই, নট এ সিঙ্গেল ওয়ান। তাহলে কি করতে হবে? সেটা হলো রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করতে হবে তাদের বিরুদ্ধে, মামলা, মোকদ্দমা, হামলা। এই জন্য জামাত খুব স্পষ্টভাবে বলছে যে আপনারা বিএনপি হওয়ার চেষ্টা করছেন না, আপনারা আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছেন, কোনোদিন আওয়ামী লীগ হতে পারবেন না। অর্থাৎ আওয়ামী লীগ যেভাবে প্রশাসনকে কুক্ষিগত করে জামাত নির্মূলের চেষ্টা করেছে, ওটা আপনি কোনোদিন পারবেন না, 100 বার চেষ্টা করেও পারবেন না। এর কারণটা হলো আওয়ামী লীগের যে একছত্র আধিপত্য ছিল সব জায়গাতে, সেই আধিপত্যটা বিএনপি প্রতিষ্ঠা করতে পারবে না। এখানে আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে এবং জামাতের লোক আছে, এবং টিল নাও আজকের দিন পর্যন্ত প্রশাসনের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো এখন পর্যন্ত, একেবারে একটা ইউরো থেকে শুরু করে সচিবালয়ের সচিব পর্যন্ত, টিল নাও জামাত বেটার পজিশনে। দ্বিতীয় পজিশনে
আওয়ামী লীগ, থার্ড পজিশনে বিএনপি। তো কাজেই যদি কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয় জামাতের বিরুদ্ধে, এটা ল্যাপস হয়ে যাবে এবং এখানে আওয়ামী লীগের লোক খেলবে, অন্যান্য যারা লোক আছে তারা সবাই খেলবে। ফলে এই যে রাজনৈতিকভাবে জামাতকে নির্মূল করার যে পরিকল্পনা, এটা জামাত মনে করছে এটা বাস্তব হবে না। বরং জামাত যেটা চেষ্টা করছে যে ঠিক আছে, তাদেরকে বলতেছে, জামাতের যারা লোকজন আছে খুব অকথ্য এবং অশ্রাব্য ভাষায় তারা বিএনপিকে আক্রমণ করছে। কেউ বলছে আপনারা কিভাবে পালাবেন, পালানোর জন্য আপনাদের তো কোনো রাস্তা নেই। কেউ বলছে আপনি গুপ্ত, তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে সরাসরি বলছে যে আপনি তো লন্ডনে গুপ্ত ছিলেন, গুপ্ত অবস্থায় ছিলেন। তাও জামাতের চতুর্থ পঞ্চম সারি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সে সকল কথাবার্তা বলছেন। সবাই বলার চেষ্টা করে, জামাতের নেতাদের বা জামাতের বি টিম সি টিম তারা বলছেন যে বর্তমানে এখন পর্যন্ত সংবিধান অনুযায়ী টিল নাও বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ বৈধ, তার সংসদ বৈধ, সবকিছু, এই রাষ্ট্রপতি বৈধ, আর এরপরে যা কিছু হয়েছে নিউজ থেকে আজকের দিন পর্যন্ত সব অবৈধ। কল্পনা করতে পারেন যে কিভাবে রাজনীতি ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। আর এই সকল কথা কিন্তু মানুষের মনের মধ্যে নানা প্রশ্ন তৈরি করছে, অস্থিরতা তৈরি করছে, উদ্বেগ তৈরি করছে, উৎকণ্ঠা তৈরি করছে। কিন্তু তার অ্যাগেনস্টে সরকারের পক্ষ থেকে যে একটা ন্যারেটিভ তৈরি করবে বা এই কথাগুলোর যে উত্তর দেবে, শিশির মনির যা বলছে, ব্যারিস্টার ফুয়াদ যা বলছে, কিংবা ব্যারিস্টার শাহরিয়ার যা বলছে, এই কথাগুলোকে তারা মনে করছে বিএনপি যারা লোকজন যে এগুলোর উত্তর দেওয়ার দরকার নেই। কিন্তু এগুলো তারা যাই সামনে আনছেন, এগুলো সবই কিন্তু ইথারে থেকে যাচ্ছে। ইটস এ ম্যানি ম্যানি ডট। ধরুন আমরা যারা কথা বলেছি শেখ হাসিনার বিরুদ্ধে 2014 সনে, তারা এই জিনিসগুলো মনে করছে আরে কি রনি কি বলছে না বলছে, কিন্তু সেই জিনিসগুলি 2024 সনে এসে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আমরা যে সকল কথাবার্তা বলেছি 2024 সনের আগস্ট মাসের ধরেন 10 তারিখে 12 তারিখে, তো সেই কথাগুলি দেখা গেল 2025 সনে এসে আগস্ট মাসে, 1 বছরের মাথায় সেগুলো ফলতে শুরু করেছে। ফলে এখন বিএনপি সম্পর্কে যে সকল নেতিবাচক কথাবার্তা জামাতের একেবারে তৃতীয় সারি চতুর্থ সারি নেতৃবৃন্দ, ইয়াং নেতৃবৃন্দ বলছেন, এটাকে বিএনপি যারা ক্ষমতাধর লোকজন তারা ইগনোর করছেন, কিন্তু নট লাইক দ্যাট। এগুলোকে মোকাবেলা করতে হবে এবং এর বিপরীতে রাজনৈতিক ন্যারেটিভ বিএনপির থাকতে হবে। কিন্তু এখন একজন ফুয়াদের কথা রেসপন্ড করার জন্য, যেমন ধরুন আজিজুল বারী হেলাল আছেন, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজল আছেন, তারপর আইনাঙ্গনে অন্যান্য যারা আছেন, এমনকি ফারজানা পুতুল আছেন যিনি মন্ত্রী, ইয়াং যে সকল নেতৃবৃন্দ রয়েছেন যাদের ব্যারিস্টারি ডিগ্রি আছে, এই যে নতুন এমপি হলেন শাকিলা ফারজানা, তিনি আছেন, আরো অনেকে আছেন। তো তারা এই কথাগুলোর জবাব দিতে পারেন, কাউন্টার কথাগুলো বলতে পারেন, এবং এগুলো হয়তো তখন মানুষ বিচার করবে, বিশ্লেষণ করবে। কিন্তু পুরো বিষয়টা হলো যে জামাত যে সকল কথাবার্তাগুলো বলছেন তাদের নেতৃবৃন্দের মাধ্যমে যে ন্যারেটিভগুলো তৈরি করে ফেলছে, সেইগুলোর বিপরীতে বিএনপি এখন পর্যন্ত টু শব্দই করেননি। ফলে যখন সত্যিকার অর্থে ঘন্টা বেজে যাবে তখন কিন্তু আর কিছু করার থাকবে না।